হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা। গতদিন আমরা তোমাদেরকে ওপিসি পড়াইছিলাম। আজকে তোমাদেরকে এর পরবর্তী টপিক হচ্ছে স্নেক। ঠিক আছে? স্নেক কি তোমাদেরকে আগে পড়ানো ছিল স্নেকটা? না স্যার। হ্যালো, ঠিক আছে তাহলে। স্যার হয় নাই। বুঝতে পারছি। আচ্ছা, দেখো স্নেক থেকে কিন্তু একটা প্রশ্ন প্রতি বছর আসে, একটা প্রশ্ন প্রায় আসে, সেটা হচ্ছে দেখো স্নেকের মধ্যে টোটাল কত ধরনের স্নেকস আছে? দেখো প্রায় অ্যারাউন্ড 3500, 3500 টাইপস এর কি আছে, 3500 স্পেসিসের স্নেক আছে, যার মধ্যে 250 250 হচ্ছে কি পয়জনাস। ঠিক আছে? তাহলে টোটাল অ্যারাউন্ড 3500 মধ্যে স্নেকস আছে, যার মধ্যে 250 প্রজাতি হচ্ছে কি, 250 স্পেসিস হচ্ছে যারা পয়জনাস। এখন দেখো এখানে একটা বিভিন্ন বই পুস্তকে একটা সুন্দর লাইন আছে, রানী ক্লিওপেট্রা, নাম শুনছো ক্লিওপেট্রা? জি স্যার। ক্লিওপেট্রা কিভাবে মারা গেছিল? সাপের কামড়ে। ঠিক আছে? দুনিয়ার অনেকে সাপে মারা গেছে, কিন্তু এটা রানী ক্লিওপেট্রা বলে ওর নামটা আলাদা করে সবাই বলতেছে আর কি। তো তোমাদের পরিচিত কেউ সাপে মারা গেছে, সাপে কেটে মারা গেছে এরকম? ক্লিওপেট্রা কিন্তু ওটা এক ধরনের কি ছিল, সুইসাইড ছিল, নিজের সাপের ইয়াতে সে নিজেই নিজেকে কি করছে, বাইট করছে। আচ্ছা, ক্লিওপেট্রার কথা না জানলেও চলবে, আমরা এখন ফরেন্সিকে থাকি। তো প্রথম হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ স্নেকস বা ক্লাসিফিকেশন অফ স্নেকস। ক্লাসিফিকেশন অফ স্নেকস, স্নেকস এর মধ্যে কি কি আছে? বিপ্যারাডি, বা তুমি ভাইপ্যারাডি বলতে পারো। ভাইপ্যারাডি, টোটালিটি, শুনতেছ আমার কথা? শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। টোটালিটি, তারপর হচ্ছে ইলাপিডি। ভাইপ্যারাডি, টোটালিটি, আরটা কি ইলাপিডি। ঠিক আছে? আর হচ্ছে হাইড্রোফিডাই বা ফিডি, তুমি যাই বলো। একটা হচ্ছে কোলোব্রিডি। তাহলে দেখো বাই বাইপ্যারাডির মধ্যে কি কি আছে? রাসেল ভাইপার, গ্যাবন ভাইপার, স্ক্যালডেড ভাইপার। রাসেল ভাইপার, গ্যাবন ভাইপার, আরটা হচ্ছে স্ক্যালডেড ভাইপার। ক্রোটালিটির মধ্যে রেটেল স্ন্যাক, বিচ ভাইপার, বাস মাস্টার। ক্রোটালিটির মধ্যে র্যাটল স্ন্যাক, বিচ ভাইপার, আরটা কি বাস মাস্টার। ঠিক আছে? বা বুশ মাস্টার, তুমি যেভাবে বুশ বলতে পারো। ইলেভেনের মধ্যে আছে কোবরা ক্রেটস, এই কয়েকটা কথা মাথায় রাখবে। তাহলে টাইপস অফ স্নেক হচ্ছে বিপ্যারাডি, ক্রোটালিডি, ইলেপিডি, একটা হচ্ছে হাইড্রোফিডি, একটা হচ্ছে কোলোব্রিডি। কয়টা বলছি? 5 ধরনের। কয়টা বলছি রে? 5 ধরনের। এর মধ্যে বিপ্যারাডির মধ্যে রাসেল ভাইপার, গ্যাবন ভাইপার, একটা হচ্ছে স্ক্যালডেড ভাইপার। আর তোমার ক্রোটালিটির মধ্যে কি বলছি? রেটেল স্ন্যাক, তারপর পিট ভাইপার, আরেকটা হচ্ছে বুশ মাস্টার বা বাস মাস্টার। ইলেপিডির মধ্যে কোবরা এবং ক্রেট। এখন কথা হচ্ছে এগুলো হচ্ছে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু বাংলাদেশে যদি বলা যায় হোয়াট আর পয়জনাস স্নেকস ইন বাংলাদেশের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে ফ্যামিলি ইলাপিডি, একটা হচ্ছে ফ্যামিলি ভিরাপিডি। ফ্যামিলি ইলাপিডি, একটা হচ্ছে ফ্যামিলি ভিরাপিডি। ফ্যামিলি ইলাপিডির মধ্যে কমন ক্রেট, কমন কোবরা। ইলাপিডির মধ্যে আমরা এখানে যেগুলো বলছিলাম কমন ক্রেট এবং কমন কোবরা। তাহলে বাংলাদেশের পয়জনাস কোনটা? একটা হচ্ছে বিপ্যারাডি। ইলাপিডির মধ্যে আছে ক্রেট এবং কোবরা। ইলাপিডির মধ্যে কি আছে? ক্রেট এবং কোবরা। আর বিপ্যারাডির মধ্যে আছে রাসেল ভাইপার, একটা হচ্ছে স্ক্যালডেড ভাইপার। রাসেল ভাইপার এবং স্ক্যালডেড ভাইপার, এদের মধ্যে রাসেল ভাইপারটা হচ্ছে ডেঞ্জারাস। রাসেল ভাইপারটা ডেঞ্জারাস। তাহলে বাংলাদেশে মোট 2টা গ্রুপে আমরা 4টা নাম বলছি, একটা ইলেপিডি, একটা ভিপ্যারাডি। ইলেপিডির মধ্যে আছে ক্রেট এবং কোবরা, আর ভিপ্যারাডির মধ্যে রাসেল ভাইপার। শুনতেছ? ইয়েস স্যার। হ্যালো, রাসেল ভাইপার আর একটা হচ্ছে কি স্ক্যালডেড ভাইপার। ঠিক আছে? স্নেক ভেনম, ডিফাইন স্নেক ভেনম এবং হচ্ছে কম্পোজিশন অফ স্নেক ভেনম। স্নেক ভেনমের মধ্যে কি কি থাকে? স্নেক ভেনমের মধ্যে মেইনলি থাকে টক্সিন এবং এনজাইম। টক্সিন এবং কি থাকে? এনজাইম। এটা কম্বিনেশন অফ টক্সিন এন্ড এনজাইম। তবে এখানে মেসেজ হিসেবে একশো কিছু এলিমেন্টস থাকতে পারে। তাহলে মেইন হচ্ছে টক্সিন এবং এনজাইম, আর এই মিসেলেনিয়াস হিসেবে এক্সট্রা কিছু এলিমেন্টস থাকতে পারে। মেইন হচ্ছে টক্সিন এবং এনজাইম, আর কিছু মিসেলেনিয়াস হিসেবে কিছু থাকতে পারে। আমরা টক্সিনটা বলতেছি, টক্সিন হচ্ছে 3টা। একটা হচ্ছে নিউরোটক্সিন,
একটা হচ্ছে মায়োটক্সিন। এনজাইম, এনজাইম কি কি আছে? এনজাইম অনেকগুলো এনজাইম আছে, অনেকগুলো। আমরা কোনটা বলবো? প্রোটিনেজ, প্রোটিনেজ, কোলিনেস্টারেজ, প্রোটিনেজ, কোলিনেস্টারেজ, লেসিথিনেজ, প্রোটিনেজ, কোলিনেস্টারেজ, লেসিথিনেজ, পিসিএল, পিসিএল মনে রাখবো, পিসিএল পাকিস্তান ক্রিকেট লিগ। প্রোটিনেজ, কোলিনেস্টারেজ, লেসিথিনেজ। আরো আছে ফসফোলাইপেজ, ফসফাটাইডেজ, ফসফোলাইপেজ আরটা কি রে? তারপর কি বলছি? কোলিনেস্টারেজ, লেসিথিনেজ, পি দিয়ে Phosphatides. ফসফাটাইজ, আরটা সরি ফসফোলাইপেজ, ফসফাটাইডেজ, ঠিক আছে? হায়ালুরোনিডেজ, হায়ালুরোনিডেজ, ডিঅক্সিরাইবোনিউক্লিয়েজ, হায়ালুরোনিডেজ, ডিঅক্সিরাইবোনিউক্লিয়েজ, এটিপেজ। অনেকগুলো কথা বলছে, এর মধ্যে আমরা মেইনলি মনে রাখবো 6টা, মেইনলি মনে রাখবো 6টা। কি কি? প্রোটিনেজ, কোলিনেস্টারেজ, লেসিথিনেজ, প্রোটিনেজ, কোলিনেস্টারেজ, লেসিথিনেজ, ফসফোলাইপেজ, ফসফাটাইডেজ, ফসফোলাইপেজ আর থেকে ফসফাটাইডেজ, আর হচ্ছে এটিপিএস। এগুলো মেইনলি মনে রাখবে, এটিপিএস মনে রাখবে। এরপরে এক্সট্রা করে যদি মনে রাখতে পারো সেটা হচ্ছে হায়ালুরোনিডেজ, ডিঅক্সিরাইবোনিউক্লিয়েজ, ঠিক আছে? এইগুলো মনে রাখতে পারো। মিসেলেনিয়াস হিসেবে কি কি থাকতে পারে? মিসেলেনিয়াস বা এক্সট্রা এলিমেন্টস হিসেবে ফিব্রিন, ফিব্রিন, হিমোলাইসিনস, ফিব্রিন, হিমোলাইসিনস। এই হিমোলাইসিনস মানে কি রে? হিম মানে হচ্ছে ব্লাড, হিম মানে কি? ব্লাড, আর লাইসিনস বা লাইসিস মানে হচ্ছে Breakdown. তাহলে এটা কি ব্লাডটাকে যা ভাঙবে? ফিব্রিন, হিমোলাইসিনস, সাইটোলাইসিনস। একটা হচ্ছে ফিব্রিন, হিমোলাইসিনস, সাইটোলাইসিনস। একটা যেটা কোষকে ভাঙবে, সেলকে ভাঙবে, সেটা হচ্ছে সাইটোলাইসিস। অ্যাগ্লুটিনিনস, অ্যাগ্লুটিনিনস যেটা রক্তকে জমাট বাঁধায় ফেলে, ঠিক আছে? তারপর হচ্ছে হিস্টামিন, 5 হাইড্রক্সি ট্রিপটামিন। একটা হিস্টামিন, একটা হচ্ছে 5 হাইড্রক্সি ট্রিপটামিন। অনেকগুলো কথা বলছি। প্রথমে বলছি ফিব্রিন, হিমোলাইসিন, ফিব্রিন, হিমোলাইসিন, সাইটোলাইসিন, ফিব্রিন, হিমোলাইসিন, সাইটোলাইসিন। তারপর হচ্ছে জমাট বাঁধা থেকে অ্যাগ্লুটিনিনস। একটা হচ্ছে বায়োলজিক্যাল এলিমেন্টস হিস্টামিন এবং 5 হাইড্রক্সি ট্রিপটামিন। হিস্টামিন এবং 5 হাইড্রক্সি। তাহলে কম্পোজিশন অফ স্নেক ভেনম কি কি আছে? এটা হচ্ছে টক্সিন, এনজাইম, আরটা কি বলছি? টক্সিন, এনজাইম। Miscellaneous. টক্সিন কটা বলছি? 3টা। নিউরোটক্সিন, মায়োটক্সিন, কার্ডিওটক্সিন। আর তোমার এনজাইম কি কি বলছে? এনজাইম মেইনলি বলছে 6টা। প্রোটিনেজ, প্রোটিনেজ, কোলিনেস্টারেজ, লেসিথিনেজ, ফসফোলাইপেজ, ফসফাটাইডেজ, এটিপিএস, ঠিক আছে? আর হায়ালুরোনিডেজ এবং ডিঅক্সিরাইবোনিউক্লিয়েজটা মনে রাখতে পারলে ভালো, না হলে কোনো সমস্যা নেই। মিসেলেনিয়াসের মধ্যে ফিব্রিন, সাইটোলাইসিনস, সাইটোলাইসিনস, তারপর হিমোলাইসিনস, তারপর অ্যাগ্লুটিনিনস, অ্যাগ্লুটিনিনস, হিস্টামিন, 5 হাইড্রক্সি ট্রিপটামিন, ঠিক আছে? তাহলে ফাংশনস অফ স্নেক ভেনম, স্নেক ভেনম কিভাবে কাজ করে? তাহলে কিভাবে কাজ করে? ওই যে বললাম মেইনলি যারা টক্সিন যারা আছে, টক্সিন গুলো নিউরোটক্সিন, কার্ডিওটক্সিন, মায়োটক্সিন। তাহলে নার্ভকে ড্যামেজ করতে পারে, হার্ট মাসলকে ইনভলভ করতে পারে, কার্ডিয়াক অ্যাক্টিভিটিকে কি করতে পারে? আমার কথা বুঝতেছো? কার্ডিয়াক ফেলিয়ার করতে পারে। এইগুলা স্পেসিফিক বলে দিবে। এনজাইমের মধ্যে প্রোটিনেজ, কোলিনেস্টারেজ, এনজাইমেটিক অ্যাক্টিভিটি গুলো কি হবে তা? তাহলে যদি বলতে চাই, যদি মানে বুঝায় বলতে চাই, স্নেক ভেনম ইজ বেসিক্যালি a mixture of or combination of toxalbumins and enzyme, toxalbumins and enzyme in varying proportionate. অর্থাৎ স্নেক ভেনম হচ্ছে টক্সালবুমিন এবং এনজাইমের বিভিন্ন অনুপাতের মিশ্রণ, কম্বিনেশন অর মিক্সচার অফ টক্সালবুমিনস এন্ড এনজাইম ইন ভেরি প্রপোর্শন, ঠিক আছে? এনজাইমেটিক অ্যাক্টিভিটি কজেস লোকাল অর সিস্টেমেটিক ইফেক্ট। এনজাইমেটিক, এনজাইমগুলো লোকালি কাজ করতে পারে অথবা সিস্টেমেটিক্যালি কাজ করতে পারে, ঠিক আছে? আচ্ছা, হ্যালো, এখানে কোলুব্রিন এবং ইলাপিডি, কোলোপিডি বা কোলোব্রিনও বলে থাকে, কোলোব্রিন এবং ইলাপিডি এরা মেইনলি হচ্ছে নিউরোটক্সিন। কোলোপিডি এবং ইলাপিডি এরা মেইনলি হচ্ছে কি? নিউরোটক্সিন, ঠিক আছে? এবং রেসপিরেটরি এবং কার্ডিয়াক মাসলের উপর এদের অ্যাক্টিভিটি আছে। তাহলে কোলোপিডি এবং ইলাপিডি এরা মেইনলি নিউরোটক্সিন, তবে রেসপিরেটরি মাসল এবং কার্ডিয়াক মাসলের উপর কি করতে পারে? এরা কাজ করতে পারে। তাহলে যদি কার্ডিয়াক মাসল বা রেসপিরেটরি মাসল কি কাজ করে, তাহলে কিরকম কাজ করবে ওরা? এটা হচ্ছে ভাস্কুলার চেঞ্জ করবে, ভাস্কুলার চেঞ্জ আর কার্ডিয়াক মাসল চেঞ্জ করবে, ঠিক আছে? আমার কথা? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ব্লাডকে কি করবে? ব্লাডটাকে হিমোলাইসিস করবে, হিমোলাইটিক হিমোলাইসিস
এই যে হিমোলাইসিস আছে তার মাধ্যমে ব্লাডটাকে ভেঙে ফেলবে, হিমোলাইসিস করবে। তারপর হচ্ছে কোয়াগুলেশন যে মেকানিজম আছে, তা আমাদের বডিতে যদি কোনো কারণে ব্লাড ড্যামেজ হয় বা কোনো কিছু ব্লাড ভেসেল যদি ড্যামেজ হয়, তাহলে সেই ড্যামেজটাকে মেনটেন করার জন্য আবার রিপেয়ার করার জন্য কোয়াগুলেশন ফ্যাক্টর কাজ করে না, কোয়াগুলেশন ফ্যাক্টর কাজ করে, ব্লাড কোয়াগুলেটিং প্রসেস কাজ করে, কিন্তু এখানে সে কোয়াগুলেন্ট যে প্রসেসটা আছে এটাকে ডিপ্রেস করবে। তাহলে ইট মে কজ কি হেমোলাইসিস এন্ড ডিপ্রেশন অফ কোয়াগুলেশন প্রসেস, ডিপ্রেশন অফ কোয়াগুলেশন প্রসেস। শুনতেছ? Yes, সি sir. সি স্নেক ভেনম এটা মেইনলি মায়োটক্সিক, মাসল পেইন, মাসল ক্র্যাম্প করাবে তোমার মায়োটক্সিক। সি স্নেক ভেনম যেগুলো আছে, সি স্নেক এদের ভেনম গুলো হচ্ছে মায়োটক্সিক, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আসো ম্যানেজমেন্ট অফ স্নেক ভেনম, সরি ম্যানেজমেন্ট অফ স্নেক বাইট। তুমি কিভাবে ম্যানেজ করবা? কিভাবে ম্যানেজ করবা? প্রথম হচ্ছে অ্যাসিওর দ্য পেশেন্ট, অ্যাসিওর দ্য পেশেন্ট। এখন মনে করো প্রথম অ্যাসিওর দ্য পেশেন্ট বলছে, তোমাদের স্টুডেন্টরা কেউ মনে করো এখন আজকে জুম ক্লাস করতেছে, সে শুনছে অ্যাসিওর দ্য পেশেন্ট, এরপর তার নেট কানেকশন চলে গেছে। এরপর সে নেট কানেকশন চলে যাওয়াতে সে মনে করো আজকাল ক্লাসটা করতে পারে না। মনে করো যাওয়ার সময় দেখতেছে কি রাস্তায় একটা মানুষকে সাপে কামড়াইছে, ঠিক আছে? তখন সে কি করবে? পেশেন্টটাকে মনে করো সাপে কামড়াচ্ছে, কাতরাচ্ছে, ও কি করবে? পেশে আপনার কিচ্ছু হবে না, ডোন্ট টেনশন মাত কর, কিছু মানে কোনো টেনশন নেই, এটা বলে চলে যাবে? সাহস দিব স্যার। কি সাহস দিবা? মানে আপনি কিচ্ছু হবে না, আপনি রিল্যাক্স থাকেন, এনজয়, এরকম? তাড়াতাড়ি পা বেঁধে দিতে হবে স্যার পায়ের উপরে। বুঝতে পারছি, তুমি তো অনেক কিছু পারো। আচ্ছা, আবার দেখিও শুধু সাহস দিয়ে চলে যাও না, একজন বলো যে সাহস দিবে, সাহস দিয়ে চলে যাও না, ঠিক আছে? আচ্ছা, কি করবা? আমাদের এই ছেলে, তোমরা কি করবা? ছেলেরা ফিমেল পেশেন্ট হলে সাপের বিন বাজাবে, না বাংলা সিনেমার মতো সাপের বিন বাজাবে, ঠিক আছে না? বেলাল, তুমি কি করবা? ফেলবো স্যার। হ্যাঁ, কি করবা? তোমাদের স্যার বিষ চুষে ফেলবো। তারও তারা বোকা দেখলে ভয় পাই, ও সাপ দেখলে কি করবে? ওটাই তো বলতেছি, তোমাদের দেখবে যে বেলা দেখবে মানে বিন বাজাচ্ছে সাপের, এই যে সাপুড়ে, হ্যাঁ খুব সুন্দর সুন্দর করে বিন বাজাচ্ছে। কি বলো বেলাল, বাজাবে নাকি? না স্যার। তুমি শুধু সাহসী দিবা। আচ্ছা, প্রথম হচ্ছে স্যার মোবাইলে গান বাজতে বলে। মোবাইলে ইউটিউব থেকে ডাউনলোড করে ওটা শোনাই দিবে। ভালো বলছো, টেকনিক প্রযুক্তিকে কাজে লাগাতে হবে আমাদের, আমরা আসলে প্রযুক্তি অনেক আগে যাচ্ছি। আচ্ছা দেখো, প্রথম হচ্ছে ম্যানেজমেন্ট কিভাবে হচ্ছে অ্যাসিওর দ্য পেশেন্ট, ঠিক আছে? ইমমোবিলাইজ দ্য লিম্ব, অ্যাসিওর দ্য পেশেন্ট, ইমমোবিলাইজ দ্য লিম্ব। লিম্বটাকে আমরা নাড়াচাড়া করবো না, একটাকে ফিক্স করে রাখবো। কেন? মুভ করলে ব্লাড বেশি মুভ করবে, সার্কুলেশনের মাধ্যমে এটা ছড়া যাবে। তারপরে এলিভেট করবো না, কোনো ধরনের এলিভেট করবো না, কেন? এলিভেট করলেও স্প্রেড করার সম্ভাবনা বেড়ে যায়। তাহলে অ্যাসিওর দ্য পেশেন্ট, ইমমোবিলাইজ দ্য লিম্ব, immobilize the limb, কেন? Because movement of limb can spread the toxin. একটা হচ্ছে দুটো টর্নিকেট দিয়ে apply to tourniquets proximal to the bite mark, একটা আগে একটা পরে। এখন মনে করো সাপে কামড়াইছে এখানে, তোমাকে বলছে দুইটা টর্নিকেট বাঁধতে, অনেকে কথা বলে খেয়াল করে না, দুইটা টর্নিকেট বাঁধতে বলছে, সে কি করছে? এখানে একটা এখানে পরপর দুইটা বেঁধে দিচ্ছে, হবে? না স্যার, একটা ওখানে আরেকটা একটা একটু উপরে। একটা প্রক্সিমাল, একটা ডিস্টাল, অর্থাৎ একটা আগে একটা পরে, ঠিক আছে? আচ্ছা মনে করো তোমার এখানে কামড় দিছে, এখানে গলায় কামড় দিছে তোমাকে, তুমি কি গলার মধ্যে টর্নিকেট বেঁধে দিবে আবার? নো স্যার। অনেকে যারা চিনবে যে শুধু টর্নিকেট, সেই শুধুমাত্র বলছে টর্নিকেট বাঁধতে, গলায় কামড় দিছে, দৌড়ে দিছে একদম টর্নিকেট বেঁধে, তারপর তাকে মুভও করতে দিচ্ছে না, সে যখন মাথা নাড়াচাড়া করতেছে, মা বলতেছে না সরা যাবে না, কেন? সোলজার বলছে অ্যাসিওর দ্য পেশেন্ট এন্ড ডোন্ট আর কি ইমোবিলাইজ দ্য পার্ট, ঠিক আছে? তাহলে দেখো টু টর্নিকেটস পাবো, ঠিক আছে? কেন? যাতে যেতে না পারে, যেখানে যে জায়গাটা টর্নিকেট করবো আমরা, এই জায়গাতে মাল্টিপল ইনসিশন দিতে হবে। কি দিতে হবে? মাল্টিপল ইনসিশন দিতে হবে। মাল্টিপল ইনসিশন দিয়ে সুইচ করে ব্লাড টিস্যু ফ্লুইড যা আছে সব বের করতে হবে, ঠিক আছে?
এখন টর্নিকেট যে বাঁধলাম, টর্নিকেট যে বাঁধছে আমি শক্ত করে যে টর্নিকেট বেঁধে দিলাম, অনেকক্ষণ ধরে টর্নিকেট থাকলে তাহলে এখানে এর পরবর্তী পার্ট গুলোতে ব্লাড সাপ্লাই যাবে? নো স্যার। তাহলে দেখবে না স্যার। সাপরে কামড় কিছু হয় কিন্তু দেখা যাচ্ছে গ্যাংগ্রিন হয়ে পচে গেছে, হাতটা গ্যাংগ্রিন হয়ে পচে গেছে। তখন কি করতে হবে? 1 ঘন্টা পর আফটার 1 আওয়ার টর্নিকেট শুড বি কি উইথড্রন, রিমুভ বা উইথড্রন। তারপর এটা কতক্ষণ উইথড্র করে ফেলবে? বেশিক্ষণ না, তাহলে 10 থেকে 15 সেকেন্ডের জন্য, 10 থেকে 15 সেকেন্ডের জন্য সেটাকে রিমুভ করবা। আবার 10 থেকে 15 মিনিট পর আবার বেঁধে দিবা, আবার 10 থেকে 15 মিনিট পর পর একবার 10-15 সেকেন্ডের জন্য খুলে দিবা। তাহলে অ্যাপ্লাই টু টর্নিকেটস প্রক্সিমাল ডিস্টাল টু দা বাইট মার্ক এন্ড মাল্টিপল ইনসিশন দেওয়ার পরে আফটার স্কুইজিং দা প্লেস ব্লাড এন্ড টিস্যু ফ্লুইড শুড বি কি বলবো should be removed, ঠিক আছে? তারপর after 1 hour tourniquet should be removed for 10 to 15 seconds and repeat it after every 10 to 15 minutes, ঠিক আছে? পেশেন্টকে কোন পজিশনে, তখন আমরা পেশেন্টকে কোন পজিশনে রাখবো? পেশেন্টকে কোন পজিশনে রাখবো? সব সময় যে কোনো পয়জনের ক্ষেত্রে যে কোনো ইমার্জেন্সি ক্ষেত্রে মনে রাখবো পেশেন্টকে লেফট ল্যাটারাল পজিশন বা যে কোনো একটা ল্যাটারাল পজিশন শুয়ে রাখতে হবে। যে কোনো ধরনের ইমার্জেন্সি কেসে, শুধু পয়জনের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে পেশেন্টকে আমরা কোন সাইডে রাখবো? সবসময় লেফট ল্যাটারাল সাইড অথবা যে কোনো একটা রাইট ল্যাটারাল সাইড, যে কোনো একটা সাইডে রাখবো। কেন? মুখের মধ্যে কোনো ফ্রদিং থাকলে বা নেজাল সিক্রেশন থাকলে সেগুলো যাতে একপাশে চলে যায়, যাতে নেজাল অবস্ট্রাকশন না হয় বা অবস্ট্রাকশন না হয়। শুনতেছো? ইয়েস স্যার। তারপরে অ্যান্টিভেনম স্নেক বা অ্যান্টি স্নেক ভেনম, ঠিক আছে? অ্যান্টিভেনম স্নেক না, অ্যান্টি স্নেক ভেনম দিতে হবে, অর্থাৎ অ্যান্টিভেনম দিতে হবে। অ্যান্টিভেনমের মধ্যে দেখো, অ্যান্টিভেনমের মধ্যে কি কি আছে? পলিভ্যালেন্ট অ্যান্টি স্নেক, পলিভ্যালেন্ট বাইটের পরে তোমাকে সিরাম বা পলিভ্যালেন্ট অ্যান্টিভেনমটা দিতে হবে। কতটুকু দিব? শোনা যাচ্ছে? হ্যালো, ইয়েস স্যার। স্যার আবার বলেন, নেট আটকাই গেছিল। পলিভ্যালেন্টটা দিব 20 ml, 20 ml গিভ IV, 20 ml IV, ঠিক আছে? 20 ml IV অথবা 5 ml পার মিনিট। এটা কোথায় দিব? ডাইলিউটেড ইন 500 ml ডাইলিউটেড ওয়াটার। তাহলে 20 ml অথবা 5 ml পার মিনিট ডাইলিউটেড উইথ 500 ml ডিস্টিল ওয়াটার আর নর্মাল স্যালাইন। ডিস্টিল ওয়াটারটা বলবো না, নর্মাল স্যালাইনটা বলবো, ঠিক আছে? এটা চিলড্রেন এবং অ্যাডাল্ট উভয় বেলায় সেম ডোজে থাকবে এবং ইট শুড বি রিপিট আফটার 1 আওয়ার আর আরো আগে দিতে পারো। তাহলে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম দিব 20 ml দিব অথবা 5 ml পার মিনিটে দিব। কতটুকু ডাইলিউট করবো? 500 ml নর্মাল স্যালাইন, 500 ml নর্মাল স্যালাইনের মধ্যে দিব, ঠিক আছে? চিলড্রেন এবং অ্যাডাল্ট লেভেলের সেম ডোজ এবং এটা 1 ঘন্টা পর পর বা তারও আগে সময়ে কি করবো? আমরা রিপিট করবো, ঠিক আছে? তারপর আবার হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট মধ্যে যে ইনফেকশন না হওয়ার জন্য অ্যান্টিবায়োটিক দিবে, ইনফেকশন না হওয়ার জন্য কি দিব? অ্যান্টিবায়োটিক দিব। আর যদি কোলাপস করে, যদি শকে চলে যায় তাহলে কি দিব? স্টেরয়েড। শকে চলে গেলে কি দিব? স্টেরয়েড। আর যদি যেহেতু ওই যে হিস্টামিন থাকতে পারে, 5 হাইড্রোক্সিট্রিপটামিন বা হিস্টামিন থাকতে পারে, তাহলে অ্যান্টিহিস্টামিন দিবে। শুনতেছো? অ্যান্টিহিস্টামিন। আর কোন ধরনের ফিভার থাকলে বা টেম্পারেচার বেড়ে গেলে প্যারাসিটামল দেবো। আচ্ছা, মনে করো ব্লাড একদম কি হয়ে গেছে, ব্লাড একদম তোমার দূষিত হয়ে গেছে, তখন কি করবো? হেমোডায়ালাইসিস করবো। কি করবো? হেমোডায়ালাইসিস করবো। পরীক্ষায় যেটা পরীক্ষা আসবে সেটা হচ্ছে পয়জনাস স্নেক এবং নন পয়জনাস স্নেকের মধ্যে ডিফারেন্স। পয়জনাস স্নেক এবং নন পয়জনাস স্নেকস এর মধ্যে ডিফারেন্স। পয়জনাস স্নেকস এর বেলা একটা হচ্ছে হেড স্কেল। স্কেল মানে কি রে? স্কেল মানে কি বলতো? স্কেল মানে কি? গাছের ক্ষেত্রে স্কেল মানে হচ্ছে বাকল, স্যার আঁশ, চোয়াল, বাইরে যেটা আবরণটা, সাপের যে খোলস এগুলোকে বলা হয় স্কেল, ঠিক আছে? তাহলে
হেড স্কেলের বেলায় পয়জনাস স্নেকের বেলায় হেড স্কেল থাকবে স্মল, আর নন পয়জনিকের বেলায় নন পয়জনাস স্নেকের বেলায় হেড স্কেল থাকবে লার্জ। তাহলে হেড স্কেল পয়জনাস এবং নন পয়জনাস এক্ষেত্রে স্মল, এক্ষেত্রে কি লার্জ। ঠিক আছে, স্মল পয়জনাসের বেলায় হেড স্কেলটা লার্জ হতে পারে, পয়জনাসের বেলায় হেড স্কেলটা লার্জ হতে পারে, তবে in that case there is an opening, there is an opening or pit, there is an opening or pit between the eyes and nostril, between the eye and nostril। তাহলে নরমালি হেড স্কেলটা স্মল থাকে পয়জনাসের ক্ষেত্রে, নন পয়জনাস লার্জ থাকে, তবে পয়জনাসের ক্ষেত্রে লার্জ থাকতে পারে। ইন দ্যাট কেস দেয়ার ইজ ওপেনিং ইন বিটুইন দ্য নোজ এন্ড আইজ এন্ড নস্ট্রিল। ঠিক আছে, বেইলি স্কেল, হেড স্কেলের পরে বেইলি স্কেল অর্থাৎ পেছনের সাইডে। বেইলি পয়জনাস স্নেকের পরে চারপাশে কি থাকবে, তার খোলস থাকবে, তার স্কেল থাকবে, হেড স্কেল বেইলি স্কেল থাকবে চারপাশে এবং ফুল ব্রেথটাকে সে কি করবে, কভার করবে। নন পয়জনাসের ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র উপরে এবং পাশে স্কেল থাকে, নিচের দিকে স্কেল থাকে না, নিচের দিকে স্মুথ একদম। কথা শুনতেছো? তাহলে বেইলি স্কেল পয়জনাস স্কেলের বেলায় বি লার্জ এবং কভার দ্য হোল ব্রেথ, but in case of non-poisonous scale, Bailey scale remains in the upper side and maybe in middle side, but not cover the whole breath। ঠিক আছে, ফ্যাং মার্কস, ফ্যাং মার্কস কিরকম? ফ্যাং মার্কস যেটা দিয়ে কামড় দিবে, ঠিক আছে, হলো লাইক আমাকে সবাই আসছে? হ্যালো, স্যার ওয়েটিং আছে কয়েকজন। হ্যাঁ, শফিউল আলম টু এভরিওয়ান। শফিউল আলমকে মেসেজ দিচ্ছ, তুমি চ্যাট করতেছো দেখি। কাল থেকে খাবো না, আজ খেয়ে ফেলি। কি খাবা তুমি শফিউল আলম? শফিউল আলম বললাম 17, তুমি কি খাবা? হ্যাঁ, কি খাবা বলো? না স্যার, ও ডায়েট করতেছে তো স্যার, আজকে খাবে আর কালকে থেকে আর খাবে না বলছে। আচ্ছা, ডায়েট করতেছো কেন? ওজন বেড়ে গেছে নাকি এমনিতে? রে ফলা, কেন কি জন্য ডায়েট করতেছো বলো না? মডেলিং মডেলিং করবো নাকি? দেখবা কয়েকদিন পর দেখবো বদ্দারাটা দেখবে যে খালি গায়ে এরকম করে দাঁড়ায় আছে, বুঝছো? মডেলিং করতেছে বদ্দারা। স্যার আমাদের আসিফ গেছে স্যার, রোল 25 কিসে স্যার মডেলিং এ? হ্যাঁ স্যার আসিফ ভেরি গুড, ভেরি গুড। রোল 25। থ্যাংক ইউ স্যার। ওর থেকে অনুপ্রেরণা নেই তুমিও। বলো তো বদ্দারাটা দেখবে যে খালি গায়ে দাঁড়ায় আছে, এমনিতে এরকম করে দাঁড়ায় আছে, দেখবে মডেলিং ভালো। না স্যার, ও বলে সংশয় বাড়ায় থাকলে হয়েছে।
কে সংসার করার করে সিএমসি গেটে দাঁড়ায় থাকি, সিএমসি গেটে সমস্ত আসতে একবার থাকবা, সমস্ত দাঁড়ায় থাকবো, ঠিক আছে? দেখবে তোমার থেকে অনুপ্রেরণা নিয়ে স্যারও দাঁড়ায় গেছে মডেল। যাই হোক, মডেলিং ছাড়ো, খেয়ে 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 মরে দুনিয়া কি বেশি দিন থাকবে? হ্যালো, শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? জি স্যার। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যালো, কি বলতেছি? স্যার, দুনিয়া যাচ্ছে। বেশি দিন থাকবে না, খেয়ে যত বেশি বাঁচবা তত সমস্যা। করোনা ভাইরাস আসবে, আর অনেকগুলো ভাইরাস আসতেছে, রেডিও ভাইরাস রেডি হয়েছে, ব্যাকটেরিয়া রেডি হয়েছে, ফাঙ্গাস রেডি হয়েছে। দুনিয়াতে আর টিকতে দিবে না, শান্তি দিবে না, ঠিক আছে? ফ্যাং হচ্ছে, দেখো, হলো লাইক, যারা পয়জনাস হলো লাইক হাইপোডার্মিক নিডলস, হলো লাইক হাইপোডার্মিক নিডল। আর নন পয়জনাস গুলা স্মল এবং শর্ট, সরি শর্ট এবং সলিড। তাহলে ফ্যাং মার্ক হচ্ছে হলো লাইক হাইপোডার্মিক নিডল। আর হচ্ছে, আর এখানে তোমার নন পয়জনাস গুলা শর্ট এন্ড সলিড, ঠিক আছে? টিথ, টিথ হচ্ছে টু লং টিথ। পয়জনাস বেলা থাকবে টু লং টিথ, দুইটা লম্বা দাঁত থাকবে। আর নন পয়জনাস হলো মাল্টিপল টিথ থাকবে, তবে ছোট ছোট। তাহলে পয়জনাস সাথে টু লং টিথ, আর এখানে মাল্টিপল টিথ থাকবে, আর ছোট ছোট থাকবে। টেইল হচ্ছে কম্প্রেসড। এখানে ফ্যাং আর টিতের মধ্যে পার্থক্য কি? ফ্যাংটা সেম না? সেম সেম। বিষাক্ত ফ্যাং কেন বলা হয়? যে বিষাক্ত, সেজন্য ফ্যাং বলা হয়। এখন দেখো কিভাবে, হাউ উইল ইউ কনফার্ম দ্য নেচার অফ ভেনম ইন কেস অফ স্নেক বাইট। কিভাবে তুমি স্নেক বাইটের ভেনমটা কি করবা, তুমি ডিটেক্ট করবা? এটা হচ্ছে এলিজা টেস্ট। কনফার্মেটরি টেস্ট হচ্ছে কি? এলিজা, ঠিক আছে? এনজাইম লিঙ্কড ইমিউনো, শুনতেছ? এনজাইম লিঙ্কড ইমিউনোসরভেন্ট অ্যাসে, এলিজা, এনজাইম লিঙ্কড ইমিউনোসরভেন্ট অ্যাসে, ELISA থাকবে। এলিজা টেস্টের মাধ্যমে আমরা ভেনমটা কি করব? ডিটেক্ট করব, ঠিক আছে? হ্যালো, এখানে অনেক সময় ঠিক আছে। ফ্যাং এর ডেফিনেশন আসতে পারে, হোয়াট আর দা বা ডিফাইন দা ফ্যাং, ঠিক আছে? বা হোয়াট ডু মিন বাই ফ্যাং? ফ্যাং আর দা, these are the carved teeth, these are the carved teeth situated on the maxillary bones and lie along the jaws. তাহলে কি কাকে ফ্যাং কাকে বলে? these are carved teeth, this situated at the maxillary bones and lie along the jaws, তো উভয় পাশ জুড়ে থাকতে পারে, and are covered by a flap of mucous membrane, তাহলে ফ্যাং কি? these are carved teeth, এটা বলতো these are কয়েকটা কথা, একটা হচ্ছে carved teeth, এক নম্বর হচ্ছে carved teeth। এটা কোথায় থাকে? maxillary bones এ থাকে, এবং এটা along the কোথায়? jaw পর্যন্ত থাকতে পারে, ফুল jaw কি থাকতে পারে, চারপাশে কি থাকে? মিউকাস মেমব্রেনের একটা আবরণ থাকবে। চারটা কথা বলছে। ফ্যাং এর মধ্যে কয়টা কথা বলছি? চারটা। একটা হচ্ছে carved teeth, দ্বিতীয় হচ্ছে কি? এটা situated on the maxillary bone, remains in the maxillary bones, it situated in the maxillary bones and remain along the jaw. তারপর কি বলছি? carved by a mucous Flap of mucous membrane. নরমালি পয়জনাস স্নেকের বেলা কয়টা ফ্যাং থাকে? দুইটা। কয়টা ফ্যাং? দুইটা ফ্যাং থাকে। আর এটা যখন বাইট করতে যাবে, সে যখন বাইট করতে যাবে ইরেক্ট হবে, ইরেকশন, শক্ত হয়ে যাবে, সোজা হয়ে যাবে, ইরেক্ট হবে। তাহলে when the snake is about to bite, they become erect and point direct forward. তাহলে ইরেক্ট হয়ে সে সামনের দিকে কি হবে? সামনের দিকে মুখ করে থাকবে, ঠিক আছে? অন্যান্য টিথের তুলনায় ওই ফ্যাং ছাড়া যদি আর টিথ থাকে, অন্য টিথের তুলনায় এই ফ্যাং গুলো কি হবে? বড় হবে, ঠিক আছে? শুনতেছ? হ্যালো, জি স্যার। এখানে আর কিছু জি স্যার। আমি আর কিছু দেখতেছি না। আচ্ছা, আচ্ছা, রাস্তাঘাটে যে সাপগুলো পাওয়া যায়, এখানে আপনি নরমালি রাস্তাঘাটে বা পানিতে যে সাপগুলো পাওয়া যায়, কিন্তু পয়জনাস থেকে নন পয়জনাস? নন পয়জনাস। Non-poisonous. এটা মাথায় রাখতে হবে।
যেটা পয়জনাস ওরা কিন্তু কোথায় বনে জঙ্গলে থাকে, সাধারণত বনে জঙ্গলে মেইনলি হচ্ছে নাইট। এখানে একটা ইম্পর্টেন্ট নকটার্নাল মেইনলি হচ্ছে যারা পয়জনাস তারা কিন্তু মেইনলি কি নকটার্নাল, ঠিক আছে। রাতের বেলা বেশি কি থাকবে, রাতের বেলায় বেশি ঘোরাঘুরি করবে, বন জঙ্গলে থাকবে, গাছের মধ্যে থাকবে। আর যেগুলো নন পয়জনাস সেগুলো থাকবে কোথায়, পানিতে, নিরীহ। এখন তুমি শুনছো স্নেক বাইট করলে বাইট মার্ক দিতে হবে, কি তোমার যে টর্নিকেট বাঁধতে হবে, ইনসেকশন দিতে হবে। একটা পানি সাপ, আমরা পানি সাপ করি না, পানিতে এটা কামড়তেছে, তুমি এটা তোর টর্নিকেট বাঁধলা, ইনসেকশন দিলা, কত পেন দিলা। যারা পেন দিছো যখন দেখবে যে আসলে এটা কি ছিল, একটা নর্মাল সাপ ছিল, সে তোমার উঠে ফিরবে, তোমার টর্নিকেট তোমার গলায় বাঁধবে, তখন ডাক্তারের গলায় টর্নিকেট বাঁধবে, মজা হবে অনেক না। তো স্যার নন পয়জনাস স্নেক বাইট করলে কিছুই করতে হয় না তখন? এমনিতে ওই যে জেন্টাল ওয়াশ করবে, পানি দিয়ে মুছে করে দিব, অ্যান্টিহিস্টামিন দিব, এটা তো লোকাল ইনফ্লামেশন হবে, তখন লোকাল ইনফ্লামেশন আমরা একটা বায়োডিন লাগাই দিব, তারপর তোমার অ্যান্টিহিস্টামিন দিব, এগুলো প্যারাসিটামল দিব, এগুলো ঠিক আছে। ক্যারোসিন অয়েল তো তোমাদের পড়ানো হয় না, ক্যারোসিন অয়েল? নো স্যার। ক্যারোসিন অয়েলের মধ্যে আসো আবার, তাহলে ক্যারোসিন অয়েলটা দেখতে কেমন? ক্যারোসিন দেখতে হচ্ছে কি ব্লুইশ, দেখতে কেমন ব্লুইশ বা ব্লু ইন কালার। আগে এক সময় আমরা ছোটবেলায় দেখছি ক্যারোসিন গুলো ব্লু কালার ছিল না, তখন কি ক্যারোসিন গুলো ছিল ওয়াটার, পানির মতো, পানির কালার, একটু কালচে পানির কালার, পানিতে ময়লা থাকলে যেরকম লাগে অনেকটা এরকম। বাট এখন কিন্তু ব্লু কালার ক্যারোসিন, ঠিক আছে। ফ্যাটাল ডোজটা চিলড্রেনের জন্য হচ্ছে কি, চিলড্রেনের জন্য 15 থেকে 50, 15 to 50, 15 থেকে 50, আর অ্যাডাল্টের বেলায় 30 থেকে 100 ml। তাহলে চিলড্রেনের জন্য ক্যারোসিনের ফ্যাটাল ডোজ হচ্ছে 15 থেকে 50, আর অ্যাডাল্টের বেলা হচ্ছে ডাবল, 30 থেকে 100, ঠিক আছে। ফ্যাটাল পিরিয়ড কিন্তু ফিক্স না, এটা ডিপেন্ড করবে কতটুকু অ্যামাউন্টে সে কি করছে, ইনজেক্ট করছে, ঠিক আছে। মেডিকেল ইম্পর্টেন্স, ক্যারোসিনের মেডিকেল ইম্পর্টেন্স কেটে কি হোমিসাইডাল, সুইসাইডাল নাকি অ্যাক্সিডেন্টাল? মেইনলি অ্যাক্সিডেন্টাল, মেইনলি কি অ্যাক্সিডেন্টাল। শুনতেছো? এই অ্যাক্সিডেন্ট মেইনলি কাদের হয়, বাচ্চাদের না বয়স্কদের? বাচ্চাদের। গ্রামের বেলায় দেখো খাটের নিচে ক্যারোসিনের বোতল রাখছে, বা জানালার ইয়াতে রাখছে, বাচ্চা এখান থেকে নিয়ে মেরে দিয়েছে, সুন্দর লাগছে, ব্লু কালার দেখছে, খুব সুন্দর কালার, নিয়ে খেয়ে ফেলছে। অ্যাডাল্টরাও অ্যাক্সিডেন্টাল বহলম টাইপসের কিছু অ্যাডাল্ট আছে না, বেয়াক্কেল, কিন্তু ও এরকম বেয়াক্কেল হলে অ্যাক্সিডেন্টাল হবে। তাহলে এটা মেইনলি অ্যাক্সিডেন্টাল ইন কেস অফ চাইল্ড। সারা যদি জিজ্ঞেস করে বয়স্কদের হতে পারে, তাহলে কেউ কি অ্যাক্সিডেন্ট হতে পারে, পাশে মনে মনে বলবা এটা কি বহলম একটা বাদাম ম্যাটাপসের একটা অ্যাডাল্ট। নট ইউজড অ্যাজ হোমিসাইড, হোমিসাইড ইউজ হবে, সুইসাইড সাধারণত ইউজ হয় না। সুইসাইড ক্ষেত্রে অনেকে অ্যাটেম্প নিতে পারে, সুইসাইডের ক্ষেত্রে অনেকে অ্যাটেম্প নিতে পারে, কিন্তু আসলে সাধারণত সুইসাইডের প্রয়োজন হবে। ক্যারোসিন কিভাবে obtain, how kerosene is obtained? Very important. Kerosene is a group of aliphatic hydrocarbon. Kerosene is a group of aliphatic hydrocarbon obtained by fractional distillation of crude oil or petroleum distillate. তাহলে kerosene হচ্ছে একটা aliphatic hydrocarbon which are obtained from frictional distillation. Frictional distillation মানে কি রে? আংশিক পাতন। ইন্টারে কেমিস্ট্রিতে পড়ছো না, পাতন, আংশিক পাতন পড়ছো না? জি স্যার। এই আংশিক পাতন হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন অফ ক্রুড অয়েল, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন অফ ক্রুড অয়েল। তাহলে ক্রুড অয়েলে বা পেট্রোলিয়াম অয়েলের আংশিক পাতনের মাধ্যমে, ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে এটা কি করা হয়, অবটেইন করা হয়। কেরোসিনের পাশাপাশি একটা প্রশ্ন আসবে, হোয়াট ইজ রক অয়েল? শুনতেছো? শুনতেছি স্যার। আচ্ছা, রক অয়েল কি? This is a liquid found under the ground. And consists of a mixture of hydrocarbon contaminated with sulfur compound. দুনিয়ার এত অনেক কিছু বলছে এখানে রক অয়েল নিয়ে। প্রথম কথা হচ্ছে রক অয়েল হচ্ছে একটা লিকুইড। রক অয়েল হচ্ছে একটা কি লিকুইড, যেখানে মিক্সচার থাকবে, কম্বিনেশন থাকবে কি কারকা, হাইড্রোকার্বন কন্টামিনেটেড উইথ সালফার কম্পাউন্ডস। অর্থাৎ হাইড্রোকার্বন এবং সালফার কম্পাউন্ডস এর কম্বিনেশনের কারণে, কম্বিনেশনের মাধ্যমে
যে একটা লিকুইড থাকবে এবং যেটা আন্ডার সারফেসের নিচে থাকবে, এটাকে আমরা বলি রক অয়েল। তাহলে রক অয়েল কাকে বলে? দিস আর লিকুইড ফাউন্ড আন্ডার দ্য সারফেস and is a mixture of hydrocarbon contaminated with sulfur compounds. এটা কথা মাথায় রাখবো, সালফার যেখানে থাকবে সেটা কি দুর্গন্ধ হবে না সুগন্ধযুক্ত হবে? দুর্গন্ধ। দুর্গন্ধ। এইচএসসি তে তোমরা কেমিস্ট্রি একটা প্র্যাকটিক্যাল করছো, হাইড্রোজেন সালফাইড পরীক্ষা, ডিমের নেই পচা গন্ধযুক্ত, এই লাইনটা মনে আছে? জি স্যার। এইচএসসি তে প্র্যাকটিক্যালে একটা লাইনে মনে থাকে সবার, এটা হচ্ছে ডিমের নেই পচা গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড। আজীবন মনে থাকে, কেন জানি মনে থাকে এটা, মানে আমার মনে আছে, শুধু ওই লাইনটাই মনে আছে, দুনিয়াতে আর কোনো কথা মনে নেই। তোমাদের কি সেম অবস্থা? স্যার আমার তো ওইটা মনে নাই স্যার। কারণ তোমার মাথাটা ইনট্যাক্ট, ব্রেইনটা ইনট্যাক্ট একেবারে তোমার, তুমি হচ্ছে একদম 100% সলিড একটা ছেলে। ব্রেইনটা কি আছে? ইনট্যাক্ট আছে। ব্রেইন ইনট্যাক্টের গল্প জানো না তোমরা? জানো না স্যার, বলেন। জানো না? সিরিয়াসলি সত্যি স্যার। বলবো? অনেকেই জানার তো কথা, এটা খুব প্রচলিত একটা গল্প, বলবো? স্যার আমরা জানলেও বলেন। বলেন স্যার। একবার ব্রিটেনে, ইংল্যান্ডে ব্রেইনের প্রদর্শনী হচ্ছে, এই যে বাণিজ্য মেলা হয়, ইন্টারন্যাশনাল ফেয়ার, বাণিজ্য মেলা, এরকম বাণিজ্য মেলা হচ্ছে। তো একটা ওই দিন হচ্ছে শুধু ব্রেইনের প্রদর্শনী চলতেছে, ব্রেইনের প্রদর্শনী, এবং যার থেকে যে ব্রেন ভালো লাগবে ওটা সে কিনে নিয়ে যাবে, কিনে নিয়ে যাবে। ওই যে পেইন্টিং এর ইয়া দিয়ে না, এই যে বিভিন্ন ধরনের যারা ছবি টবি আঁকে, পেইন্ট এর প্রদর্শনী করে, তা ওখান থেকে যার ভালো লাগে সে কিনে নিয়ে যায়। দেখা যাচ্ছে বিভিন্ন দেশের ব্রেইন আছে ওখানে, আমেরিকান ব্রেইন, ব্রিটিশ ব্রেইন, জার্মান ব্রেইন, জাপানি ব্রেইন, বাংলাদেশের ব্রেইন। দেখা যাচ্ছে অন্যদিন বাংলাদেশে যে পণ্য, বাংলাদেশি পণ্যের ওখানে কেউ যায় না, কারণ ওই 2 নম্বর জিনিস এগুলো কেনে। কিন্তু যেদিন ব্রেইনের প্রদর্শনী, ওই দিন দেখা যাচ্ছে আমেরিকান ব্রেইনের আশেপাশে 3-4 জন মানুষ, আমেরিকান ব্রেইনের যে স্টল আছে ওখানে 3-4 জন মানুষ, তারপরে তোমার ব্রিটিশ ব্রেইনের ওখানে 3-4 জন মানুষ, আবার জাপানি যে ব্রেইন ওখানে কোনো মানুষ নাই, মানে একদম মানুষ ওটা দেখতেছে না, কিনতেছে না। বাংলাদেশি ব্রেইনের ওখানে চারপাশে মানে পুরা লাইন ধরে গেছে, পুরা সব মানুষ বাংলাদেশি ব্রেইনের স্টলে, বুঝতেছো? এখন ওরা চিন্তা করেছে কি রে, মানে বাংলাদেশি মানুষগুলো এত অশিক্ষিত, মূর্খ, এরা কিছু জানে না, এদের ব্রেইনের সামনে, এদের স্টলের সামনে এত ভিড়, এদিকে জাপানের ব্রেইনের কোনো মানুষ নাই, তাও 2-1টা ব্রেইন মানুষ আছে। ওরা বলতেছে দেখেন, জাপানের ব্রেইন ওরা হচ্ছে বেশি মাথা খাটায়, ওরা কি বুদ্ধি খাটায়, মাথা খাটায়, ইঞ্জিনিয়ারিং করে দুনিয়াদের সব ব্রেইন ওরা খরচ করে হচ্ছে। কিন্তু বাংলাদেশের ব্রেইনটা দেখেন একদম ইনটেক্ট। বাংলাদেশের ব্রেইন, বাংলাদেশি মানুষদের ব্রেইন কি করে না, ইউজ করে না, আমরা ইউজ করি। হ্যালো, না স্যার। আমাদের ব্রেইনটা কি আছে? ইনটেক্ট একেবারে। ইনটেক্ট জিনিসের দাম বেশি না? ইনটেক্ট জিনিসটা কি বেশি? দাম বেশি স্যার। এই বেটা একটু হাসবা না তোমরা, একটা জোকস বললাম, একটা ফেক স্মাইল করে হাসতে হবে না? এই যে শোনো, স্যাররা যখন জোকস বলে, যত বাজে জোকসই হয়, হাসতে হাসতে স্যারের সামনে দেখাইতে হবে তুমি খুব মজা পাইছো, খুব, মানে স্যারকে একটু কি করতে হবে, পাম্পড়ি দিতে হবে, স্যার অস্থির, স্যার কি যে জোকস বলেছে, স্যার ফাটিয়ে দিয়েছেন, এরকম কথাবার্তা বলতে হবে। তো তোমার দিকের মধ্যে কোনো ধরনের তোমাদের ব্রেইন যেমন ইনটেক্ট, তোমাদের হার্টটাও ইনটেক্ট, মানে ওখানে কোনো ইয়া নাই, কি বলা, মানে কোনো ধরনের অনুভূতি নাই। আফসোস, কোথায় একটা জোকস বললাম, এটা হাসবা, হাসে না, আসলেও হাসতে হবে। তোমাদের ব্রেইন ইনটেক্ট, তোমাদের ব্রেইন হাসতেছি স্যার, আমরা হাসছি তো, সাউন্ড শোনা যায় না। স্যার মিউট ছিল যে, মিউট ছিল মনে। আবার অনেকেই আছে এটা হচ্ছে এখন হাসবে না, ক্লাস অফ করবে, খুব লোক কিছু ক্লাস অফ করবে, মোবাইল চার্জে দিবে, বাসায় তারপর কাতার ইয়া দিয়ে নিজে কাতাগুলো দিয়ে হাসবে, এদিকে এরকম করে কাতাগুলো দিয়ে হাসবে নিজে। সবাই মিলে হাসলে মোবাইল ফেটে যাবে। ঠিক আছে, তোমাদের তো ঠিক আছে, তবে এমনি মাথায় রাখি, আমাদের সময় আমাদের স্যাররা, অনেক সময় স্যাররা মাঝে মধ্যে হঠাৎ করে সিরিয়াস হয়ে মাঝে মধ্যে শিক্ষণীয় গল্প বলতো, শিক্ষণীয় গল্প, এমন বিরক্ত লাগতো, শিক্ষণীয় গল্প বললে আমার বিরক্ত লাগতো, বুঝছো? আবার মাঝে মধ্যে জোকস বলতো স্যাররা, স্যারদের জোকস গুলো সবসময় বাজে হয়, ঠিক না? তুমি দেখিও পৃথিবীতে যত স্যার আছে, স্যারদের জোক সবসময় কি হয়, বাজে হয় না? ইয়েস স্যার। স্যারদের না জোক স্যার, আপনার মাথা হ্যাং হয়ে যায় স্যার। আপনার গুলো বলবো।
তো স্পেশাল কানেকশন, স্পেশাল ভার্সন, ঠিক আছে না? এটা তো 8 GB র্যাম, তোমার বুঝতে না, 12 GB র্যাম, এটা বুঝতে হবে না। অন্য সাবজেক্টের কথা বলতেছি, আমাদের স্যারদের জোকস গুলো সবসময় বাজে হইতো, কিন্তু স্যাররা যখন জোকস বলতো আমরা তখন এমন স্যারদের সামনে এমনটা ভাব করতাম, মানে খুবই মজা পাইছে। এরকম জোকস কেন হয় স্যার? বেশি বেশি যারা স্যাররা যখন মোটিভেশন স্পিচ দিত, মানে খুব ইমোশনাল, স্যারের দিকে তাকাই থাকতাম, মাঝে মাঝে চোখে পানি নিয়ে আনতাম, মানে স্যারদেরকে ইমপ্রেস করার জন্য। অনলাইন ক্লাস আমাদের কিছু করতে পারতেছি না, মানে তোমরা তোমাদের এক্সপ্রেশন গুলো দেখতে পাচ্ছি না আমরা। সো যাই হোক, কেরোসিন, হোয়াট ইজ রক অয়েল? রক অয়েল কি বলছি? রক অয়েল নিয়ে কয়েকটা কথা বলছি। ইটস এ লিকুইড ফাউন্ড আন্ডার দ্য সারফেস, এবং এটা কি কন্টামিনেশন অফ হাইড্রোকার্বন উইথ সালফার কম্পাউন্ডস, ঠিক আছে? আচ্ছা, সাইন সিমটম অফ কেরোসিন অয়েল পয়জনিং। সাইন সিমটম পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষায় স্যাররা মনে কর প্রশ্ন করতে দিছে, কিছু পারতেছে না, সাবদের মাথায় কিছু আসতেছে না, দিয়ে দিবে পিসি, দিয়ে দিবে কেরোসিন, মানে এগুলো যে মুখস্থ এমনিতে দিয়ে দিবে, নিজেরা জানতে চলে আসবে। লোকাল কন্ট্যাক্টে কি হতে পারে? লোকালি মানে তোমার গায়ে কেরোসিন লাগলে কি হতে পারে? ইচিং হতে পারে, রেডনেস হতে পারে, এক্সিমেটাস রিঅ্যাকশন হতে পারে, বার্ন বা ইনফ্লামেশন হতে পারে, বার্ন বা ইনফ্লামেশন হতে পারে। কি বলছে? লোকালি কি হতে পারে? লোকালি ইরিটেশন, রেডনেস, তারপরে কি এক্সিমেটাস, কি বলবো এক্সিমেটাস কি, এটা কি ডার্মাটাইটিস, এরকম। বার্ন বা হচ্ছে ইনফ্লামেশন। ইনহেল যখন করবা, ইনহেল করলে কি হতে পারে? হেডেক, ডিজিনেস, অ্যাটাক্সিয়া। হেডেক, ডিজিনেস, অ্যাটাক্সিয়াটা সাধারণত হয় না, কেরোসিন খেয়ে অ্যাটাক্সিয়া হয় না, ঠিক আছে? এগুলো বইতে লিখছি, আমি বলতেছি। হেডেক, ডিজিনেস, নশিয়া, ভমিটিং, নশিয়া, ভমিটিং। তারপর বার্নিং সেন্সেশন, টাইটনেস অফ চেস্ট, পালমোনারি ইডিমা, খুব গুরুত্বপূর্ণ, পালমোনারি ইডিমা। তাহলে লোকালি বললাম একটা হচ্ছে ইনহেল, যখন ইনহেল করলে হেডেক, ডিজিনেস, নশিয়া, ভমিটিং, কাফ হতে পারে, বার্নিং সেন্সেশন, চেস্ট টাইটনেস, পালমোনারি ইডিমা। শুনতেছো? এই ফলাফল শুনতেছো? জি স্যার। আচ্ছা, তোমরা নিজেরা এখানে চ্যাট করিও না। কাঁচামরিচ খাবি, কামড় দিলে বুঝতে পারবা কি জিনিস। ছেলেরা বাজে বাজে ইয়া করতেছে, এগুলো কোনো ফানি চ্যাট হইলো? কাঁচামরিচ খাবি, কামড় দিলে বুঝতে পারবা কি জিনিস, ওরা চ্যাট করতেছে। এই ফলো ভাই, তোমরা এগুলো কি চ্যাট করতেছো? আচ্ছা স্যার এগুলো আসাদের কাজ স্যার। হ্যাঁ, আসাদের কাছে। আসাদের কে রোল নম্বর কত? 18 না? 17, রোল নম্বর 17 ছিল এর আগে কি? শফিউল, এখন 18, রোল নম্বর 18। সঙ্গদোষে নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, when ingested, যখন তুমি ইনজেস্ট করে খেয়ে ফেলবা, সেম ভাবে বার্নিং সেন্সেশন ইন দ্য মাউথ এন্ড থ্রোট, নশিয়া, ভমিটিং, কলিকি পেইন এন্ড ডায়রিয়া, কেরোসিন লাইক স্মেল। তুমি কেরোসিন নিয়ে যদি প্রশ্ন আসে, ড্রাউজিনেস, ডিজিনেস, নশিয়া, ভমিটিং, হাবি জাবি, এই সেই, আজ তুমি এদের সবকিছু বলে দিয়ে কয়েকটা কথা স্পেসিফিক বলবা। কি বলবা? একটা হচ্ছে পালমোনারি ইডিমা, মনে থাকবে একটা কি? পালমোনারি ইডিমা। 2 নম্বর যেটা বলবো, কলিকি পেইন এন্ড ডায়রিয়া। তারপর বলবো কেরোসিন লাইক স্মেল ইন ব্রেথ, তাহলে কেরোসিনের সাইন সিম্পটম আসলে মনে করো তোমার মাথায় কিছু আসতেছে না, তাহলে দুনিয়াদারের সবকিছু লিখে ফেলবা। নশিয়া, ভমিটিং, ডিজিনেস, ড্রাউজিনেস, কনভালশন, কোমা, হাবিজাবি, দুনিয়াদের সব লিখে ফেলবা, ঠিক আছে? এরপরে এক্সট্রা করে কয়েকটা জিনিস লিখবে, সেটা হচ্ছে পালমোনারি ইডিমা, কলিকি পেইন এন্ড ডায়রিয়া, একটা হচ্ছে কি কেরোসিন লাইক স্মেল ইন ব্রেথ। এই কয়েকটা কথা সারা দেখবে। এই কথা তুমি যদি দুনিয়াদারে সব লেখো, ইট ডাজন্ট ম্যাটার, বাট তুমি যদি এই কথাগুলো না লেখো, ইটস ম্যাটার, এটা ম্যাটার করবে। সাররা নাম্বার দিবে না তোমাকে, এই কথাগুলো সে শুনতে চায়, দেখতে চায় সাররা, ঠিক আছে? স্পেশাল কথা যেগুলো আমরা বলতেছি, কেমিক্যাল নিউমোনাইটিস, শুনতেছো? কেমিক্যাল নিউমোনাইটিস, এই কথা ইম্পর্টেন্ট। তাহলে কেরোসিন লাইক স্পেশাল। আবার বাচ্চাদের বেলায় কি হতে পারে? বাচ্চারা কি প্রডিউস করতে পারে? বাচ্চা হচ্ছে সিভিয়ার ক্রাইং, রেস্টলেসনেস, কেরোসিন স্মেল, সিভিয়ার ক্রাইং, রেস্টলেসনেস, কেরোসিন স্মেল, রেসপিরেটরি ডিফিকাল্টি, সায়ানোসিস। যিনি রেসপিরেটরি ডিফিকাল্টি হচ্ছে, তার অক্সিজেন কমে যাচ্ছে, অক্সিজেন কমে গেলে সায়ানোসিস হবে না? জি। তাহলে রেসপিরেটরি ডিস্ট্রেস। আচ্ছা 46,
সিভিয়ার ক্রাইম, রেস্টলেসনেস, তারপরে তোমার কেরোসিন স্মেল, রেসপিরেটরি ডিফিকাল্টি, সাইনোসিস, এগুলো হবে। ম্যানেজমেন্ট অফ কেরোসিন পয়জন, ম্যানেজমেন্ট কি? রিমুভাল অফ দ্য পেশেন্ট ফ্রম দ্য সোর্স অফ ইনফেকশন, রিমুভাল অফ দ্য contaminated cloth and washing of the affected area. সেম কথা বলো, ঠিক আছে? হ্যালো, শুনতেছো? হ্যালো, স্টোমাক ওয়াশ দেওয়া যাবে না কেরোসিনে, স্টোমাক ওয়াশ দেওয়া যাবে না, মনে থাকবে? স্টোমাক ওয়াশ দেওয়া যাবে না, ঠিক আছে? তারপরে এখন আমরা কি করবো? এবিসিডি ম্যানেজমেন্ট করবো। এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, ডিহাইড্রেশন, এবিসিডি ম্যানেজমেন্ট কি আমরা শুধু এবিসিডি লিখে বসে থাকবো? না স্যার, এর ফুল ফর্ম লিখবো। ফুল ফর্ম লিখবা, ফুল ফর্মের পাশাপাশি কিছু কথা লিখে দিবা। এয়ারওয়ে কেমনে ম্যানেজ করবা, ব্রিদিং কেমনে ম্যানেজ করবা, দুই একটা কথা লিখে দিবা। স্যাররা ইমপ্রেস হবে, খুশিতে নাচবে স্যার, ঠিক আছে? শুনতেছো? জি স্যার। Okay, fine. Oral administration of liquid paraffin. ঠিক আছে? আচ্ছা, তারপরে সিস্টেমেটিক ইনফেকশনের জন্য কি দিবা? সরি, ইনফেকশন প্রিভেন্ট করার জন্য কি দিবা? অ্যান্টিবায়োটিক দিবা, ঠিক আছে? ফ্লুইড লাগলে ফ্লুইড ম্যানেজ করবা, আইভি ফ্লুইড দিবা, ঠিক আছে? একটা ভিটামিন বি কমপ্লেক্স দিবা, একটা ভিটামিন কি দিবা? ভিটামিন বি কমপ্লেক্স, ঠিক আছে? শুনতেছো? জি স্যার। তাহলে প্রথমে আমরা করবো কি, ওই যে রিমুভাল অফ দ্য পেশেন্ট ফ্রম দ্য সোর্স, এই হাবিজাবি এই কথাগুলো বলার পরে এবিসিডি ম্যানেজ করবো। এবিসিডি ম্যানেজ করে দুনিয়াতে অনেক কথা বলে স্পেসিফিক কয়েকটা কথা বলবে। এখানে ক্যারোসিনেবল স্পেসিফিক কয়েকটা কথা, সেই কথাটা কি? স্টোমাক ওয়াশ কন্ট্রাইন্ডিকেটেড। কি বলবে? স্টোমাক ওয়াশ কি দিবা? কন্ট্রা দিব না। আর হচ্ছে ওরাল অ্যাডমিনিস্ট্রেশন অফ লিকুইড প্যারাফিন, ঠিক আছে? এরপর হচ্ছে বাকি সকল কথা সেম, আইভি ফ্লুইড, ভিটামিন বি কমপ্লেক্স দিব, ঠিক আছে? আচ্ছা, এবার আসো কমপ্লিকেশন। স্যার আর না আজকে আরেকটু, ঠিক আছে? আজকে কেন জানি তোমাদের পেন দিতে ইচ্ছে করতেছে। পেন দিই না তোমাদের, আমি একদম পেন দিই না, মাঝে মাঝে পেন দিতে হবে। স্নেকটাও অনেক বড় ছিল না? স্নেকটা কোথায় বড় ছিল? স্নেকটা ছোট ছিল, আজকে স্নেকটা খুব ছোট। তোমাদের ওই যে আগের দিনে মোবাইলে স্নেকস খেলছো না তোমরা, এটা চেয়ে ছোট না? খেলছি স্যার। এরকম করতেছো কেন তোমরা? তোমাদেরকে কখনো পেন দিই? এখন চিন্তা করছি কি জানো, মাঝে মাঝে তোমাদেরকে একটু পেন দিব। না হলে একটা স্যার এই ভাবটা আসতেছে না? মেডিকেল কলেজে একটা লেকচারার, একটা স্যার, পেন দিতে হবে না আমাদেরকে? স্যার আমি পেন দিতে। এখন অ্যাজ এ টিচার আমি দেখতেছি আমি একটা লক্ষ্মীর দল একেবারে না, কোনো পেন দিই না, কোনো ঝামেলা করে না তোমাদের সাথে। কি বলো তোমরা? ছুটি কি খেলা দেখেন স্যার, পেন যাবে। খেলা দেখতাম? বুঝতেছি না তোমাদের কথা। ছেলেগুলো কাপুরুষ, কথা বললে মুখের ভিতরে স্ট্রংলি বল। আর বলতেছে কুফা দেখার জন্য। কোফা না, ইটস নট কোফা, ইটস কোপা। কোপা স্যার। 11 তারিখ দেখবো তো ব্রাজিল আর্জেন্টিনার ফাইনাল, স্বপ্নের ম্যাচ, স্বপ্নের ফাইনাল ম্যাচ। ইউরো দেখতে পারেন। ইউরো তো কালো হয়ে গেছে না, ডেনমার্ক আর ইংল্যান্ড জিতে গেছে স্যার ফাইনাল। আমি স্যার আপনি কোন দলের সাপোর্টার, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো আগে, আমি কি এডুকেটেড নাকি আনএডুকেটেড এটা বলো। অবভিয়াসলি এডুকেটেড। আমাকে দেখে সুস্থ মস্তিষ্কের মানুষ মনে হয় নাকি অসুস্থ মস্তিষ্কের মানুষ মনে হয়? স্যার অবশ্যই সুস্থ মস্তিষ্ক। একটা এডুকেটেড সুস্থ মস্তিষ্কের একটা স্মার্ট মানুষ, সে ব্রাজিল ছাড়া আর কি করতে পারে? বলো না, সে ব্রাজিল কি করতে পারে? স্যার আমারও সেম কথা। স্যার আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করছে স্যার। কি স্যার? এখানে ব্রাজিল রোল 17-18 ব্রাজিল সাপোর্টার। 17-18 ব্রাজিল সাপোর্টার। স্যার নেট ওদেরকে আমি দেখো না আইটেম, ওদেরকে আইটেমে আমি দেখে নিব। তোমাদেরকে আমি কি করে নিবো? 17-18 ছোট বাংলাদেশ সাপোর্ট করতে স্যার। আর্জেন্টিনা কি বলো? স্যার আপনি ব্রাজিল স্যার।
আর্জেন্টিনারা কি বলে ছোট ছোট পাস দিয়ে, আমরা ওদেরকে ছোট ছোট পাস দিয়ে 2-3 দিয়ে আইটেমে ঝুলা রাখবো। কি বলো তোমরা? এই ব্রাজিল সাপোর্টার ইয়েস স্যার, রাজি স্যার। রাজি। আর্জেন্টিনা যারা করে ওদেরকে কি বলবো, ওরা নাকি বলে যে ছোট ছোট পাস দিয়ে কি করবো খেলে। আমরা ব্রাজিল স্যার, কি বলেন স্যার? না আমরা তো ব্রাজিল। আমরা ব্রাজিল স্যার। স্যার বামোস আর্জেন্টিনা। বামোস আর্জেন্টিনা ভালো, আর্জেন্টিনা ডেফিনেটলি ভালো। কথা হচ্ছে আমি তোমাকে জাস্ট অল্প কথা একটা বলি, একটা কথা বললে তোমার সমস্যা হচ্ছে না কেন? হ্যাঁ স্যার। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ফুটবলের সৌন্দর্য, ইতিহাস, তারপরে তোমার সাফল্য, হ্যাঁ সব বিবেচনা, এটা একটা যুক্তি। একটা হচ্ছে ভালোবাসা। কেউ যদি বলে যে আমার ভালোবাসার টিম হচ্ছে আর্জেন্টিনা বা আমার ভালোবাসার টিম হচ্ছে জার্মানি বা ডেনমার্ক বা ইটালি, এখানে ভালোবাসার টিমের সাথে কোনো যুক্তি খাটে না, ঠিক না? মানুষের ভালোবাসার সাথে আন্তরিকতার সাথে কোনো যুক্তি খাটে না, ঠিক আছে? কিন্তু তুমি যদি ওয়াইজলি চিন্তা করো, একটু সৌন্দর্য বিবেচনা করো, সাফল্য বিবেচনা করো, প্লেয়ারদের টোটাল একটা টিম হিসেবে চিন্তা করো, ব্রাজিল অনেক বেশি এগিয়ে আর্জেন্টিনার চেয়ে। কিন্তু আর্জেন্টিনার খেলাও সুন্দর, ম্যারাডোনা একদম ওয়ান অফ দ্য মানে সর্বকালের সেরাদের মধ্যে একজন, মেসি সর্বকালের সেরাদের মধ্যে একজন, একটু মানতে হবে তোমাকে। যারা ব্রাজিলে হোক বা এই কথা মানতে হবে কাউকে, ঠিক আছে? মেসি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, এটা তো অবশ্যই করতে হবে। ওদের খেলা সম্ভব না, যারা ফুটবল বুঝে তারা সবাইকে কি করে, সবার দেখবে, ঠিক আছে? ওই যে বললাম এখন ক্রিকেটে আমার ফেভারিট ব্যাটসম্যান হচ্ছে ব্রায়ান লারা। আমার ফেভারিট ব্যাটসম্যান কে? ব্রায়ান লারা। কথা শুনতেছো? ইয়েস স্যার। ব্রায়ান লারা হচ্ছে শৈল্পিক ব্যাটসম্যান, অসাধারণ একটা ব্যাটসম্যান। কিন্তু আমি কি ওয়েস্ট ইন্ডিজ সাপোর্ট করি? আমি ওয়েস্ট ইন্ডিজ সাপোর্ট করি না। প্লেয়ার এক জিনিস, টিম আরেক জিনিস। যাই হোক, এগুলো নিয়ে মারামারি কাটাকাটি না করি। আর্জেন্টিনা ভালো টিম, কথা হচ্ছে টিম হিসেবে ব্রাজিল অনেক বেশি এগিয়ে। এখন আমি যদি বলি যে আমি শুধু মেসিকে দেখে আর্জেন্টিনা করবো, এটা এক ধরনের, এটা নিয়ে আমি আর কথা বলবো না। ভালোবাসা যদি বলো তুমি আর্জেন্টিনাকে আমি লাভ করে ভালোবাসি, এটার সাথে কোনো ধরনের যুক্তি দরকার থাকবে, ঠিক আছে? আমরা এটা নিয়ে ক্লাস অফলাইন হলে একটা বিস্তারিত একটা করতে পারতাম, তর্ক আলোচনা করতে পারতাম। আজকে আমরা ফার্মেসি ক্লাসে। So যাই হোক, কেরোসিনের মধ্যে যেটা কমপ্লিকেশন অফ কেরোসিন স্মেলিং, কেরোসিন পয়জনিং মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কি? কেমিক্যাল নিউমোনাইটিস, পালমোনার ইডিমা, রেসপিরেটরি ফেলিয়ার। কয়টা কথা বললাম? কেমিক্যাল নিউমোনাইটিস, তারপর পালমোনার ইডিমা, আরটা কি? রেসপিরেটরি ফেলিওর, ঠিক আছে? তাহলে এই তিনটা হচ্ছে কেরোসিন পয়জনিং এর কমপ্লিকেশন। কমিউনিটি কি বলো? আমি নিজে বলে গেছি। রেসপিরেটরি ফেলিয়ার, পালমোনারি নিউমোনাইটিস, কেমিক্যাল নিউমোনাইটিস। বেলাল পার্সেন্টেজ নিছো? বেলাল কয়জন আছে বলো তো? বেলাল 5 জন স্যার। 5 জন আছে। ঠিক আছে, তাহলে দাও সবাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।